হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মাহমুদুল হক শাওন। সো আজকে হচ্ছে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এন্ট্রি করার আগে যে বেসিক ফান্ডামেন্টাল আমাদের দরকার হয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা প্রোগ্রামিং সেক্টর সম্পর্কে একটা ফান্ডামেন্টাল কনসেপ্টের দরকার হয়। সো ওই কনসেপ্টটা হচ্ছে আজকের আমাদের ক্লাসের মেন টপিক হবে। সো এটা অনেকটা থিওরিক্যাল বাট থিওরিক্যাল বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। এবং আগের যেটা ছিল আমরা যে সি প্রোগ্রামিং এর হচ্ছে বেসিক স্কেলিটনটা দেখছিলাম। সো ওই স্কেলিটনটা আমরা আরেকবার রিপিট করব বিকজ আগের ভিডিওর সাউন্ড কোয়ালিটি ওয়াজ ভেরি ব্যাড এবং আহ, অনেক অ্যাডভান্স বিষয়গুলো যেটা বলা হয়েছিল এবং বোঝাটা খুবই মনে হয় ডিফিকাল্ট ছিল। সো আমরা একটু সহজ আজকে দেখবো আর কি, একদম সহজে 2-1 মিনিটের মধ্যে রিপিট করব। তো রিপিটেশন থাকলে কঠিন বিষয় সহজ হয়ে যায় আস্তে আস্তে। সো এখানে আমরা W3 স্কুলের যে ডকুমেন্টেশনটা আছে ফলো করে ওটা হচ্ছে আমরা ক্লিয়ার করে ট্রাই করব। সো ফার্স্টে কি ছিল, হ্যাশ ইনক্লুড stdio.h একটা হেডার ফাইল ছিল। বলছে যে এই লাইনটার মিনিং কি, বলছে লাইন 1 এটা ইজ আ হেডার ফাইল লাইব্রেরি দ্যাট লেট আস ওয়ার্ক উইথ দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ফাংশন। সো বলছিলাম যে এটার মধ্যে মেইনলি কি আছে, ইনপুট, যেমন ইনপুট হচ্ছে কোনটা, আউটপুট কোনটা, প্রিন্টএফ কি করে, আউটপুট ফাংশন বাজে হচ্ছে আমাদেরকে এই যে কোনো একটা টেক্সট দিলে এটা হচ্ছে আমাদেরকে স্ক্রিনে শো করায়, এটার কোডগুলো এর মধ্যে লেখা ছিল। তারপর হচ্ছে ইনপুট নেব, স্ক্যানএফ এটা কোডের মধ্যে লেখা ছিল। সো বিষয় হচ্ছে যে এটা লেখার মেন উদ্দেশ্য ছিল যেন আমরা এগুলো ইউজ করতে পারি, প্রথম বিষয়। সাপোজ আচ্ছা ও বলতেছে যে ডোন্ট ওয়ারি ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ এত ওয়ার্ক, জাস্ট থিঙ্ক of it as something that almost always appear in your program। বলছে যে তুমি যদি না বুঝতে পারো কোনো প্রবলেম নাই, বাট এটা আসলে প্রত্যেকটা প্রোগ্রামে এটা থাকবে। সো এটা নিয়ে আসলে ওয়ারি হওয়ার কিছু নাই, ওকে। সো এটা আস্তে আস্তে আসলে যখন ফাংশন নিয়ে কথাবার্তা বলা হবে ওই পর্যন্ত যদি দেখা যায় তাহলে দেখা যাবে এটা খুবই মানে স্মুথলি আসলে বোঝা যাবে। বাট এখন একদম বিগিনার হিসেবে ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট এভরিথিং রাইট। সো হোপফুলি স্টে করতে হবে, তাহলে দেখা যাবে যে এটা একদম ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করা যাবে। তো তারপর 3 নম্বর লাইন বলতেছে যে another thing that always appear in the C program is এটা এটা হচ্ছে মেইন ফাংশন। বলছে মেইন ফাংশন হচ্ছে প্রত্যেকটা সি প্রোগ্রামিং মানে এটা বলছে একদম মানে রাখতে হবে। এটা হচ্ছে এই টাইপের একটা জিনিস বলতেছে সবসময় দেখতে পাবা সি প্রোগ্রামে। And this function is this is called as a function, and any code inside its curly brackets is it will be execute। বলতেছে আমি বলছিলাম যে এর মধ্যে আসলে যা থাকবে এই যে এই কার্লি ব্রাসেস এর মধ্যে যা যা থাকবে এগুলো কি এক্সিকিউট হবে ওইটাই বলতেছে আর কি। ওকে, সো তারপরে হচ্ছে ওকে এই লাইন পর ওকে 4 নম্বর লাইন, printf is a function used to আউটপুট প্রিন্ট টেক্সট টু স্ক্রিন। বলতেছে কি প্রিন্ট ফাংশনের মেন কাজ হচ্ছে কোনো কিছু আউটপুটে শো করানো, স্ক্রিনে আমাদের আউটপুটে শো করানো, এবং এটা দেখাইছিলাম আমি। সো ইন আওয়ার এক্সাম্পল ইটস উইল আউটপুট এটা। সো এটা আউটপুট দেখাবে কি, এখানে লিখছি কি হ্যালো ওয়ার্ল্ড ডাবল কোটস এর মধ্যে, এই জন্য হচ্ছে এখানে আউটপুট কি দিবে, গেল এই যে in our example ওই এক্সাম্পলটা অনুসারে it will output কোনটা, এটা আউটপুট দিবে রাইট। নোট, every C statement end with a semicolon, so it's very important। এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যে প্রত্যেকটি স্টেটমেন্ট লেখার পরে কি করতে হবে, একটা করে ক্লোন দিতে হবে। এই যে ক্লোন, এটা শেষ করছি ক্লোন দিছি। সো প্রত্যেকটা লাইন শেষ করার পর একটা করে ক্লোন দিতে হবে। তারপর বলছে নোট, দ্য বডি অফ ইন্ট মেইন ফাংশন কুড অলসো বিন রিটেন। সো এটা কথা বলতেছে, এটা আসলে কি যে আসলে বিষয় হচ্ছে যে আমাদের সি প্রোগ্রাম আছে। আচ্ছা আমি একটা কাজ করে রান করি তাহলে আরো ক্লিয়ারলি আসলে বোঝাটা আর ক্লিয়ার হবে আর কি। এখানে একটা আছে, এখানে রান করি সমস্যা নাই। তো এখানে কি বলতে চাইছে আমি একটু যদি দেখ বলি আর কি। হ্যালো ওয়ার্ল্ড দিছেন আমি এভাবে লিখছি, বাট আমি যদি একটা কাজ করতাম যে এটা কি হচ্ছে, এটা কি, এটা কি একটা লাইনে যদি লিখি এবং এটাকে দেখা যাচ্ছে হচ্ছে লাস্টের দিকে নিয়ে যাই, হচ্ছে না কেন ভাই, আচ্ছা প্রবলেম নেই, এটাকে আমরা ম্যানুয়ালি নিয়ে যাই। তো আমরা যদি এভাবে লিখতাম বা আমরা যদি এটা তো গ্যাপ দিয়ে দিয়ে লিখতাম তাহলে কোনো প্রবলেম নেই, বিকজ আসলে সি প্রোগ্রাম এসে যে এই যে হোয়াইট স্পেস যেগুলো আছে এগুলোকে ইগনোর করে। ওকে, এগুলো আউটপুট দিবে আমি যেভাবে লিখি, বাট সিনট্যাক্সটা স্ট্রাকচারটা এভাবে থাকতে হবে যে একটা মেইন ফাংশন এবং কার্লি ব্রেসেস থাকতে হবে,
তারপরে তার মধ্যে কোডটি লেখার পরে লাস্টে কার্লি ব্রেসেস থাকতে হবে, প্রত্যেকটি স্টেটমেন্ট পর একটা ক্লোন থাকতে হবে, ক্লোন না দিলে এরর দেখাবে, রান করলে এরর দেখাবে, অলরেডি এরর শো করেছে, একটা এরর আছে। সো প্রত্যেকটা স্টেটমেন্টের পর অবশ্যই একটা করে ক্লোন দিতে হবে, এটা ছিল মেন বিষয়। স্যার একটা বিষয় হচ্ছে লিখছে the body এত okay. So remember the compiler ignore the white space, এটা বলতেছিলাম যে আসলে কম্পাইলার এসব হোয়াইট স্পেস গুলোকে ইগনোর করে, যে স্পেস গুলো দিবা বাট সিনট্যাক্স বা যে নিয়মটা আছে ওটা মেনটেন করতে হবে। লিখছে however multi-line make the code more readable, আসলে বিষয় হচ্ছে যে যদি আমি এভাবে লিখি তাহলে কি হবে, রিড করাটা দেখাটা আসলে খুব সহজ হচ্ছে। আমি আগের মতো নিয়ে যাই, ছিল হচ্ছে এভাবে দিলে কি হয়, এটা আসলে বোঝাটা খুবই সহজ হয়। সো এটাই এখানে বলতেছে আসলে রিডেবলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিড করাটা আসলে কোথায় হেরো টেরো খাইলো বা এই টাইপের বিষয়গুলো আসলে খুবই সহজে খুঁজে বের করা যায়। তারপর একটা বিষয় লিখছে যে রিটার্ন জিরো এন্ড দ্য মেইন ফাংশন, বলছে যখন রিটার্নটা দিব এটা আসলে কি করে, মেইন ফাংশনের সমাপ্তি, এটা আসলে মেইনলি ডিফাইন করে। এটা না দিলে কোনো প্রবলেম নাই, ওটা দিয়েও দিলেও হবে, না দিলেও হবে, কোনো ইস্যু না। তারপরে বলছে যে লাইন নাম্বার সি যে ডোন্ট ফরগেট টু অ্যাড দ্য ক্লোজিং কার্লি ব্র্যাকেটস টু অ্যাকচুয়ালি ইন দ্য ফাংশন। আচ্ছা, এটা কি, এইটা না দিলে আসলে কি এই প্রোগ্রামটা যে মানে এই যে মেইন ফাংশনটা কোথায় শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে এইটা মেইনলি ডিফাইন করা হয় এটার মাধ্যমে। ওকে, তো এখানে যেটা শুরু হবে ওইখান থেকে কোডটা এক্সিকিউট হবে এবং যেটা যেখানে শেষ হবে ওইখানে শেষ হবে। এটা ছিল মেন হচ্ছে বেসিক স্কেলেটনটা। বাট আসলে আরো ব্রিফলি যদি প্রত্যেকটার মানে জানতে চাই তাহলে আসলে আমাদেরকে আরো একটু ওয়েট করতে হবে, আদারওয়াইজ অ্যাজ এ বিগিনার ইটস ভেরি হার্ড আসলে বিষয়গুলোকে একদম কমপ্লিটলি কি বলে, কমপ্লিটলি একদম বোঝাটা ইজ ভেরি ডিফিকাল্ট। অনেক টার্ম থাকে যেগুলো হচ্ছে আস্তে আস্তে বোঝা যায়। তো আজকে আমরা এইসব বিষয়ে আর কথাবার্তা বলবো না, মোটামুটি একটা রিপিটেশন থাকলে দেখা যাবে যে এগুলো আরো ভালোভাবে নিজের মধ্যে নেওয়া যাবে। তো আজকে আমরা কথা বলবো একটা ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে, যেগুলো হচ্ছে প্রত্যেকটা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেম, বাট এটা হচ্ছে জানাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এটা জানা থাকলে, এবং এটা হচ্ছে দেখা যায় যে সংক্ষিপ্ত কোশ্চেন গুলোতে এটা আসেও। সো আজকে আমাদের টপিক হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড ইটস ক্লাসিফিকেশন। সো আমরা ফার্স্টে কথা বলবো হচ্ছে টাইপ অফ প্রোগ্রামিং এবং লাস্টের দিকে কথা বলবো ট্রান্সলেটর প্রোগ্রাম। যার টাইপ অফ প্রোগ্রামের মধ্যে থাকবে হচ্ছে হাই লেভেল, লো লেভেল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে মানে হাই লেভেল এবং লো লেভেলের মধ্যে যেগুলো আছে অ্যাসেম্বলি এবং হচ্ছে মেশিন কোড। আবার হাই লেভেলের মধ্যে আছে প্রসিডিউরাল, অবজেক্ট ওরিয়েন্টেড। যদি অবজেক্ট ওরিয়েন্টেড এবং প্রসিডিউরাল এটা হচ্ছে খুবই সংক্ষেপে বলার চেষ্টা করো, বিকজ এগুলো হচ্ছে খুবই ডিফিকাল্ট এবং কমপ্লেক্স কথাবার্তা। ওকে, বাট এটা যখন লাস্টের দিকে হয়ে যাবে, সম্পূর্ণ কোর্সটা বলা যায় যে সম্পূর্ণ টপিক যখন লাস্টের দিকে আসবে তখন কিন্তু এগুলো খুবই পানির মতো সহজে বোঝা যাবে। তারপর ট্রান্সলেটর প্রোগ্রাম নিয়ে কথাবার্তা হবে, যেমন হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে যে কম্পাইল করে অ্যাসেম্বলার, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কথাবার্তা হবে। সো ফার্স্ট বিষয় হচ্ছে যে আমরা একটু যাই, একবার সব হয়ে গেছে। তো প্রথম বিষয় হচ্ছে প্রোগ্রামিংটা আসলে কি। এখানে লেখা আছে যে প্রোগ্রামিং রেফার টু আ টেকনিক্যাল প্রসেস টু টেলিং আ কম্পিউটার হুইচ টাস্ক টু পারফর্ম ইন অর্ডার টু সলভ প্রবলেম। আসলে প্রোগ্রামিং হচ্ছে যে একটা প্রবলেমকে সলভ করার জন্য কম্পিউটারকে বিভিন্ন ধরনের টাস্ক প্রদান করা হয়, মানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়। ওই ইনস্ট্রাকশন গুলোকে মেনলি বলা হয় প্রোগ্রামিং বা প্রোগ্রাম যদি বলি। এটা প্রোগ্রাম বা প্রোগ্রামিং এর যে কনসেপ্ট এটা মেন হচ্ছে কম্পিউটারকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের টাস্ক বা ইনস্ট্রাকশন দেওয়া হবে এবং ইনস্ট্রাকশনটা ফলো করে প্রবলেমটা সলভ করবে। লাইক লাইক হচ্ছে এটা যে এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছি, ইনস্ট্রাকশনটা ছিল যে এই যে প্রিন্টএফ ফলো করবা, প্রিন্টএফ প্রিন্ট ফাংশনের মাধ্যমে একটা ইনস্ট্রাকশন দিলাম যে ডিসপ্লেতে শো করাবা, কি শো করাবা, এই যে এর মধ্যে যা লিখছো ওটা শো করাবা, অর্থাৎ ডাবল কোটস এর মধ্যে যে টেক্সটটা লিখছো এটা। সো এটা এক প্রকার ইনস্ট্রাকশন দেওয়া এবং আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। প্রবলেমটা ছিল যে এটা আমি শো করাবো। সো এটা এক প্রকার কি প্রোগ্রাম। এখন সিম্পল যেটা কি কমপ্লেক্সে আসলে গেলে প্রবলেম, এসব বিষয় এমনিতে বোঝা যায় যখন আস্তে আস্তে একটু আহ, এইগুলোতে যখন একটু এক্সপেরিয়েন্স হয়ে যায় তখন এগুলো আসলে মুখস্থ না এমনিতেই বলা যায়। তারপরে বিষয় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি। সো একটু আগে বললাম যে ইনস্ট্রাকশন দিই কম্পিউটারকে, বাট ইনস্ট্রাকশনটা দিব কিসেতে, বিকজ কম্পিউটার কিন্তু জিরো এবং ওয়ান ছাড়া কিছু বোঝে না। আই মিন
বাইনারি যে ল্যাঙ্গুয়েজটা আছে এর বেস হচ্ছে দুইটা সংখ্যা 0 এবং 1, এবং 0 1 এ মেইনলি আমাদের অপারেটিং সিস্টেম সহ যা আছে এগুলো তৈরি করছে। সো এখন বিষয় হচ্ছে যে যে সকল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা আমি কম্পিউটারকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিই, ওই ইনস্ট্রাকশন গুলো কম্পিউটার বোঝে এবং ওইগুলো এক্সিকিউট করে, এগুলোকে মেনলি বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই কাজগুলো পসিবল আর কি। তো এখন একটা বিষয় আসতে পারে যে ভাইয়া এখানে তো বিষয় হচ্ছে যে এখানে ইংলিশে লিখছে না, ইংলিশে লিখছে না, ইংলিশে কিন্তু লিখছে, বাট দেখো ইংলিশে কিন্তু এভাবে লিখে না। ইংলিশ কিন্তু আমি যদি ইংলিশ লিখলে এভাবে লিখতাম যে প্লিজ গিভ মি, প্লিজ কি বলবো, প্লিজ শো দ্য আউট, প্লিজ শো হ্যালো ওয়ার্ল্ড, এই টাইপের কিছু একটা লিখতাম, মানে এই টাইপের ইংলিশ দিয়ে কথা বলি, যে বাংলা যদি বলতাম যে আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে, আই মিন হ্যালো ওয়ার্ল্ড শো করা ডিসপ্লেতে, এভাবে বলতাম। বাট দেখো এখানে কিন্তু একটা নির্দিষ্ট সিনটেক্স, একটা নিয়ম ফলো করে কাজটা করা হয়েছে, এবং এই সিনট্যাক্সটা ফলো করা হয় সি প্রোগ্রামিং এ। পাইথনে যদি বলি, পাইথনে একটা সিস্টেম ফলো করে অন্য কাজগুলো করা হয়। সো এই জন্য এগুলোকে আসলে আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিভাইডেড করা হয়েছে, বিকজ এর যে সিনট্যাক্সটা আছে বা এর লেখার যে নিয়মটা ভিন্ন হওয়ার কারণে মেনলি এগুলো এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক একটা নাম চলে আসছে। তো এগুলো আসলে মেইনলি প্রোগ্রামিং, এগুলো আসলে ডাইরেক্টলি কিন্তু এভাবে থাকে না, এগুলোকে পরবর্তীতে কনভার্ট করা হয়, মানে এই যে লেন্থ লেখছি, ইন্ট লেখছি, এগুলোকে মেইনলি কি করা হয় 0 1 কনভার্ট করা হয়। এটা আসলে লাস্টের দিকে আমরা একটু বুঝতে পারবো, এখন আসলে এটা নিয়ে আর বেশি কথা বলবো না। তোমরা আসলে বুঝতে পারছো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, সেটা হচ্ছে যে সকল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা যদি কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দিই, কম্পিউটার বুঝে এবং সেগুলো এক্সিকিউট করে, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশন মেইনলি তিন ধরনের হয়, বাট আমরা হচ্ছে বেশি কমপ্লেক্সিটিটা যেন না বাড়ে এই জন্য বইতে বা বিভিন্ন জায়গায় লেখা থাকে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লো লেভেল এবং হচ্ছে হাই লেভেল, মিড লেভেলের একটা আছে, বাট ওই দিকে আমরা যাব। তো এখন বিষয় হচ্ছে যে লো লেভেলটা আসলে কি। সো আমরা বলতেছি যে a low level language, often known as a computer native language, is a sort of programming language is very close to writing actual machine instruction. তো বলতেছে আসলে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে, এটা খুবই মানে পরিচিত যে কম্পিউটার নেটিভ যে ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ডাইরেক্টলি যে ল্যাঙ্গুয়েজটা বোঝে, ওই টাইপের কোন একটা ল্যাঙ্গুয়েজ, ওই টাইপের ল্যাঙ্গুয়েজ, ওকে, ওই টাইপের একটা ল্যাঙ্গুয়েজ। ইটস ভেরি ক্লোজ টু রাইটিং অ্যাকচুয়াল মেশিন ইনস্ট্রাকশন, মানে হচ্ছে যে একটা মেশিন কিভাবে বোঝে, কম্পিউটারকে মেইনলি মেশিন বলে, কিভাবে বোঝে 0 1 এ বোঝে। তো যখন 0 1 এ কোড করবো বা তার কাছাকাছি কোনো পর্যায়ে কোড করবো, এটা বলছে ভেরি ক্লোজ, অর্থাৎ ভেরি মানে খুবই কাছাকাছি পর্যায়ে যে সকল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারকে বোঝানো যায়, মানে অ্যাকচুয়াল এবং কাছাকাছি পর্যায়ে যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝানো যায়, এগুলোকে মেইনলি বলা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং যেগুলো সরাসরি হার্ডওয়্যারকে রেসপন্স করায়, ডাইরেক্টলি হার্ডওয়্যারকে রেসপন্স করে, মানে যখন 0 1 এ কোড করে ডাইরেক্টলি রেসপন্স করে, এবং লো লেভেল যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যখন আমরা হচ্ছে কাজ করাই তখন ডাইরেক্টলি হার্ডওয়্যারকে রেসপন্স করে, হার্ডওয়্যারকে হিট করে, মানে হার্ডওয়্যার সরাসরি বুঝতে পারে। বাট হাই লেভেল যেগুলো আছে ওইগুলো সরাসরি বোঝে না, ওইগুলোকে কি করতে হয়, কম্পাইলার, ইন্টারপ্রেটার, মানে একটা থার্ড পার্টির মাধ্যমে কি করতে হয়, ওগুলোকে বোঝানো হয়। এটা আসলে একটু পরে বুঝতে পারবো এই কথাটার মানেটা আসলে কি। বাট আসলে কি আমরা বুঝতে পারছি আসলে লো লেভেল কি। লো লেভেল হচ্ছে ডাইরেক্টলি বা ক্লোজ কোনো ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে 0 1 এ কোড করা হয়, বা তার কাছাকাছি পর্যায়ে কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখন আমরা কোড করি তখন সেটাকে বলে হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা যদি একটু পড়ি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ডিজাইনড টু মেক ইট ইজিয়ার টু হিউম্যান টু আন্ডারস্ট্যান্ড এন্ড রাইট। বলতেছে যে সকল ল্যাঙ্গুয়েজ গুলো মানুষের বোঝাটা খুবই সহজ করে এবং লেখাটাও সহজ করে, ওইগুলোকে মেনলি বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেটা হচ্ছে আমাদের যে ভাষার কথা বলি, ইংলিশ যদি বলি, তো এটার কাছাকাছি পর্যায়ে। দেখো তো পাইথনের যেটা দেখালাম আমি, এটা কিন্তু একদমই, বা এই যে পাইথনটা যদি দেখাই, এটা কিন্তু একদম কিন্তু ইংলিশ লেখা, এর মধ্যে কোনো ঝামেলা নাই, দেখো কোনো মানে ওই টাইপের কমপ্লেক্স কিছু নাই। বাট সির মধ্যে সি লো লেভেলও না, আবার হাই লেভেলও না, সি হচ্ছে মিড লেভেল। সির মধ্যে অনেক টাইপের ডিস্টার্ব আছে, মানে একটু কমপ্লেক্স আর কি। বাট যদি এখানে যতটুকু বোঝানো হয়, মানে যতটুকু পারা যায় সহজ করে লেখা হয়েছে, এটা বোঝানোর জন্য পরবর্তীতে কিছু কাজ আছে এগুলো বোঝানোর জন্য মেনলি এখানে লেখা হয়েছে। বাট এখানে যতটুকু সম্ভব সহজ করে লেখার চেষ্টা করছি। বাট বিষয় হচ্ছে যে সিটা একটু হার্ড, একটু কমপ্লেক্স আর কি, এই জন্য এটাকে বলা হয় মিড লেভেল। আমি বলছিলাম যে ফার্স্টে যে আসলে তিন ধরনের হয়, যে এক হাই লেভেল, মিড লেভেল এবং হচ্ছে লো লেভেল। এটা মেনলি পরে হচ্ছে মিড লেভেলের মধ্যে। ওকে, সো তার মানে হাই লেভেল হচ্ছে যেগুলোতে খুব সহজে মানুষ বুঝতে পারে এবং লিখতে পারে, মনের কোড মুখস্থ করার প্রয়োজন হয় না, এগুলো আর কি। এগুলো মেনলি বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে,
আচ্ছা এবার কই এলাম, দেখি তো। ওকে, এখন আমাদের বিষয় হচ্ছে যে টাইপস অফ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। বলছিলাম যে আসলে কাছাকাছি পর্যায়ে একটা বিষয় আছে, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা কাছাকাছি। সো ডাইরেক্ট যেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আমি যদি একটা কাজ করি, আমি যদি এটা কপি করি এবং বলি যে গুগলে কোডিং, তাহলে দেখবা মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি এভাবে কোড করে। এই যে 0101 এর মাধ্যমে অনেক কিছু বোঝায় না, আমরা যেমন হচ্ছে বাইনারিতে লিখি যে 1010 মানে 10, এই টাইপের অনেক কিছু আছে না। সো এই টাইপের মাধ্যমে যখন কোড করবা তখন সেটাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে ডাইরেক্ট 01 এ কোড করবা। এটা যে কি পড়ার ঝামেলা, আসলে পড়াটা খুবই ডিফিকাল্ট। বলছে এখানে কি লিখছে, মেশিন কোড অলসো নোন অ্যাজ মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ এলিমেন্টাল ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার। মানে এটা মেইনলি বোঝাচ্ছে যে এটা ডাইরেক্টলি মানে কম্পিউটারের সাথে, আমরা যখন লিখবো এটা ডাইরেক্টলি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে পারবে। এটা এটা খুবই মানে ডিফিকাল্ট আসলে, যে এটা এভাবে মুখস্থ করে, এটা মুখস্থ করার প্রয়োজন হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ মেনলি কি ছিল, যখন ডাইরেক্টলি বাইনারিতে কোড করবো তখন ওটা মেশিন ল্যাঙ্গুয়েজ হবে আর কি, 01 এ যখন লিখবো। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা প্রথমে যদি দেখাই তারপর বললে আই মিন ইটস মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, আসলে আরো সহজ হয় বোঝার জন্য। সেগুলো লিখে অ্যাসেম্বলি কোডিং, তাইলে আসবে দেখবো। এখানে কিন্তু বলছিলাম ক্লোজার, মানে এটা সরাসরি 01 এ না করে ক্লোজ কিছু একটার মাধ্যমে যদি করা হয়। তো এখানে আসি এবং যদি দেখি এটা দেখে দেখা যাবে, দেখি একটা সেকেন্ড। এখানে কিন্তু কোনো প্রকার 01 ফন্ট কিছু নাই কিন্তু, দেখছো? দেখি এটা দিই, এ ভাই কাট। তো এখানে কিন্তু মানে বিভিন্ন বিভিন্ন প্রকারের কিওয়ার্ড ইউজ করা হয়েছে। তো মেইন হচ্ছে যদি বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যখন বিভিন্ন টাইপের আমরা হচ্ছে কি ইউজ করি, আমরা বিভিন্ন সরি আমরা যখন বিভিন্ন প্রকার হচ্ছে কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে আমরা ডাইরেক্টলি একটা মানে ডাইরেক্টলি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মেন থিমটা হচ্ছে এটা হচ্ছে প্রচুর পরিমাণে কিওয়ার্ড ইউজ করে এই প্রোগ্রামটা লেখা হয়। বাট প্রবলেম হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কিওয়ার্ড গুলো মুখস্থ করার প্রয়োজন হয়। এই জন্য এটা আস্তে আস্তে মানে অতটা জনপ্রিয় হয় না বা মানুষের কাছাকাছি। কারণ আপনি একজন মানুষ হিসেবে প্রচুর পরিমাণে কিওয়ার্ড, কয়েক হাজার কয়েক লাখ, লাখ বলাটা হয়তো বেশি অতিরঞ্জিত হয়ে গেল, বাট মানে প্রচুর পরিমাণ হাজার হাজার কিওয়ার্ড মুখস্থ করা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা কখনোই মুখস্থ করে তুমি লিখতে পারবে না। সেই জন্য আর কি এটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ডাইরেক্টলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখি তো এটার সংজ্ঞা, যদি আমরা এটা দেখি সংজ্ঞাটা কি বলে। লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ডেফিনেশন যদি দেখি, ল্যাঙ্গুয়েজ ডেফিনেশন। Okay, so and low level language, any low level language with a very strong correspondence between the instruction, আছে এটা আছে আমি instruction আছে language directly computer, এটা বইতে ভালো করে দেয়া ছিল আর কি, যে এই যে এখানে আমি পাইছি মনে হয়। Assembly language type of low level computer programming language, considering mostly of a symbolic equivalent of the particular computer simulation। মেইনলি আমি যে জিনিসটা বলছিলাম যে আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেগুলোতে প্রচুর পরিমাণে কিওয়ার্ড ইউজ করা হয়, বিভিন্ন প্রকার সিম্বল ইউজ করে কোডগুলো লেখা হয়। দেখো এখানে বিভিন্ন প্রকার কিওয়ার্ড লিখছে, মুভ মানে এমওভি তে মেইনলি হচ্ছে গুণ করার যে বিষয়টা আছে। তারপরে ইন্ট কেসে ইন্টিজার, তারপর হচ্ছে সেকশন, মেসেজ এলিয়েন কে লেন্থ, তারপরে মানে বিভিন্ন ভাবে লেখা হয়েছে আর কি। সেটা অনেক ডিফিকাল্ট আসলে, এই হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য কি মি করছে, এটা এই জন্য ডিফিকাল্ট যে মানুষ যেভাবে চিন্তা করে এটা এটা ওইভাবে আসলে হয় না। এই জন্য এটাকে মেইনলি বলা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাব, এগুলো আসলে বেশি টাইম নষ্ট করার মতো জিনিস না, এই জন্য একটু দ্রুত বলার ট্রাই করতেছি। গেল অ্যাসেম্বলি গেল, এখানে লিখছিলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ আ লো লেভেল ল্যাঙ্গুয়েজ দ্যাট হেল্প টু কমিউনিকেট ডাইরেক্টলি উইথ কম্পিউটার হার্ডওয়্যার। এটা ডাইরেক্টলি কম্পিউটার হার্ডওয়্যার সাথে কানেক্ট করতে পারে। এখানে প্রচুর পরিমাণে কিওয়ার্ড ইউজ করা হয়, এমইউএল, তারপর ডিআইভি, তারপরে এমইউভি, তারপর হচ্ছে তোমার এই টাইপের এডিডি, তারপরে এই টাইপের অনেক কিছু ইউজ করা হয়। হ্যাঁ, সমস্যা নেই। তো এখন যে বিষয়টা আসছে এটা হচ্ছে একটা কমপ্লেক্স এবং এটা খুবই একটা বলা যায় এটা মানে যদি কমপ্লিটলি
এটা যদি ভালো করে বুঝতে হয় তাহলে মানে আমাদের আরো কিছু ক্লাসের প্রয়োজন হয়, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে অবজেক্ট ওরিয়েন্টেড এবং প্রসিডিউরাল। সো অবজেক্ট ওরিয়েন্টেড কি যদি একটু ওইভাবে বলি, আর একটু যদি কোডটা যদি দেখাই, যেটা পাইথনে লেখা হয়েছিল। পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন কনসেপ্ট হচ্ছে এরকম, যে মনে করো তোমার একটা গাড়ির কোম্পানি আছে। এখন ওই গাড়ির কোম্পানিতে ফার্স্টে তুমি একটা গাড়ির ডিজাইন তৈরি করবা। ওই ডিজাইনটা ফলো করে তুমি প্রচুর পরিমাণে গাড়ি তৈরি করবা। একইভাবে তুমি চিন্তা করতে পারো একটা ফোন কোম্পানির, যে তোমার একটা ফোন কোম্পানি আছে, তুমি একটা ফোন তৈরি করছো, একটা ডিজাইন তৈরি করছো। ওই ডিজাইনটা ফলো করে হাজার হাজার লাখ লাখ ফোন বের করছো। তো এই কনসেপ্টটা মেইনলি সরাসরি ফলো করা হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, যে একটা সাস তৈরি করা হয়। দেখো সাসটা তৈরি করছে এখানে, সাস যেটাকে বলা হয় একটা মানে বেস কোড তৈরি করছে, এবং এটাকে বারবার এখানে আমরা লিখতে পারবো। এগুলো আসলে দরকার নাই, এগুলো কোনো প্রয়োজন নেই। আচ্ছা এখানে এরর দিল, আচ্ছা রাখি, সমস্যা নাই, এটা রাখি। তো মানে মেনলি নিচে করা হয়েছে তো এই জন্য ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে এটা কিভাবে কাজ করতেছে এটা, আচ্ছা বলি, কোনো প্রবলেম নেই। যে ফার্স্টে একটা ক্লাস তৈরি করছি, ক্লাস মানে একটা ব্লু প্রিন্ট বা একটা সাস তৈরি করছি। সাসের নামটা রাখছি যে সাস মানে কি, মনে করো পিঠা দিই না সাসের ভিতরে, তো এরকম দেওয়া আছে। জাস্ট একটা তৈরি করে ওর মধ্যে জাস্ট আমি জাস্ট ইনপুট দিচ্ছি এবং আউটপুট বের আসতেছে এরকম। যে এই ক্লাসের একটা নাম দিছি, ক্লাস মেনলি হচ্ছে সাসটা বা একটা কি বলবো এটা আসলে একটা ব্লু প্রিন্ট, যেটা নাম দিছে হচ্ছে ট্রায়াঙ্গেল, এবং তার মধ্যে কিছু ভ্যালু দিতে পারবো, সেটা হচ্ছে লেন্থ এবং উইডথ। আমাদের প্রবলেমটা ছিল যে আমরা লেন্থ এবং উইডথ দেবো এবং আমাদের এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের হয়ে আসবে। তো এখানে কিছু কাজ করছে, এগুলো আসলে বোঝাটা প্রথম প্রথম একটু কঠিন হয়েছে, এগুলোতে যাবো না। আমি যদি মেন একটা মেন বিষয়টা একটু বোঝাই, যে যখন এটা রান করতেছি, দেখো রেড ট্রায়াঙ্গেল এটা আমরা ইউজ করতেছি, এই ক্লাসটা আমরা ইউজ করবো। ক্লাস মনে করো এই পর্যন্ত শেষ। এই পর্যন্ত ছিল ওই যে আমাদের কি বলে ওই সাজটা বা মনে করতে পারো একটা বেসিক ফরম্যাটটা। এটা ছিল ফরম্যাট। তুমি এই ফরম্যাটটা কয়েক লাখ বার ইউজ করতে পারবো, কয়েক কোটি বার ইউজ করতে পারবো, এবং একটা ফরম্যাট দিয়ে কয়েক হাজার বার এই কোডটাকে রান করতে পারবো। লাইক যেমন মনে করো যে এখানে এটা ইউজ করছি, এবং এটা যদি লেন্থ হয় মনে করো যে 5 এবং উইডথ যদি হয় 3, মানে দৈর্ঘ্য এবং প্রস্থর বিষয়টা ভুল বলছি, যে উইডথ মানে হচ্ছে প্রস্থ যদি হয় 3 এবং লেন্থ দৈর্ঘ্য যদি হয় 5, তাহলে রেক্ট্যাঙ্গেল এরিয়াটা কত। রেক্ট্যাঙ্গেল এরিয়া বের করার জন্য একটা ফাংশন ইউজ করছি। এগুলো বোঝার কোনো দরকার নাই, জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি আসলে কেমন কি। তো যখন এটা রান করতেছি তখন আমাদের দেখাচ্ছে এখানে প্রিন্ট প্রিন্ট সবকিছু করছে, ঠিক আছে। তাহলে দেখাবে হচ্ছে কত দেখায় দেখি। রান হয় নাই মেবি, এটা পাইথন ফাইল দিলাম 15 দিছে, তাই না? 15 দিছে, এই যে 15 দিছে। তো এখন বিষয় হচ্ছে যদি আমরা এই কোডটা কিন্তু আমি যদি আরেকবার লিখতে চাইতাম, যে আরেকটা মনে করো যে আমার ট্রায়াঙ্গেল আছে যার এই যে তোমার কি বলে যে এরিয়াটার যে লেন্থ এবং উইডথ আলাদা, তখন কি আমি আলাদা করে একটা প্রোগ্রাম লিখবো? না, তখন কি করবো, আমরা ক্লাস ইউজ করবো। ক্লাস ইউজ করে জাস্ট ক্লাসটা ইউজ করবো। আমরা কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি ইউজ করি। সো আমরা যখন আরেকটা মনে করি রেক্ট্যাঙ্গেল ইউজ করবো, এবং যার নাম দিলাম মনে করো যে রেক্ট্যাঙ্গেল 1, এবং এই ক্লাসটা আবার ইউজ করবো, ক্লাসে ইউজ করবো, এবং এর মধ্যে জাস্ট লেন্থ এবং উইডথ আছে এগুলো বসায় দেবো। এগুলো কিন্তু তোমার পড়া লাগবে না, এগুলো তোমার এখানে সি প্রোগ্রামে নাইও। আমি জাস্ট দেখাচ্ছি একটা ধারণা যেন আসে আসলে কি ছিল এটা। একদম না বুঝে পড়ে গেলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাস্ট দেখাচ্ছি, এগুলো মুখস্থ করার কিছু না, জাস্ট এরকম একটা মানে এইভাবে লেখা হয় আর কি, এটাই জাস্ট দেখাচ্ছি। মনে করো এটা লেন্থ 50 এবং উইডথ হচ্ছে 3, তখন দেখবা নতুন করে কোনো প্রোগ্রাম লেখার দরকার নেই, জাস্ট এই টাইপ বেসিক যে সাসটা ইউজ করছিলাম এটা ইউজ করে জাস্ট এর মধ্যে দুইটা ইনপুট দিলাম। মনে করো এটা এরকম যে তুমি পিঠা তৈরি করতেছো, পিঠার মধ্যে আরো কিছু ইনপুট দিয়ে নতুন আরেকটা পিঠা তৈরি করলা, বাট একই সিস্টেমটা একই ছিল। যদি এটা দিয়ে এর মধ্যে, তাইলে দেখবে আউটপুটটা, আচ্ছা আমরা আসলে প্রিন্ট করে নিই, জন্য দেখাচ্ছে না। এখানে আমাদের লিখতে হবে রেক্টেঙ্গেল 1, তাইলে আউটপুট দেখাবে 150। এই হচ্ছে বিষয়, যে আমরা একটা জাস্ট প্রোগ্রাম লিখবো এবং ওইটাকে কয়েক হাজার বা কয়েক লাখ বার ইউজ করবো। যেমন হচ্ছে তোমাদের ইউজ করা হয় যখন আমরা যখন স্টুডেন্ট হিসেবে আমাদের আইডি, নেম টেম, বাবার নামটাম দিই না, তখন এইভাবে ইউজ করা হয় যে একটা জিনিস, একটা টেমপ্লেট তৈরি করে রাখছে, এবং টেমপ্লেটটা ইউজ করে আমরা জাস্ট এর মধ্যে কি দিই, এগুলো সুন্দরভাবে ওয়েবসাইটে রিপ্রেজেন্ট করা হয়। যে ফার্স্টে তুমি তোমার নাম, তোমার বাবার নাম, তারপরে এর নাম, ওর নাম দিবা। ওইটা তোমার তোমার নাম দিয়ে, মনে করো এখানে একটা তোমার নাম দিয়ে ভ্যারিয়েবল থাকে, তার মধ্যে লিখে দেওয়া হয়। এগুলো বোঝার কিছু দরকার নাই, জাস্ট দেখে রাখলে আসলে এরকম একটা অবজেক্ট প্রোগ্রামিং লেখা হয়। এই ওকে, তোমাদের নাই সি প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না, সো এটা জানার দরকার নাই। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে
প্রসিডিউরাল। সো এক কথা যদি বলি, প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করে, মানে প্রত্যেকটা স্টেপ ফলো করে করে এটা কাজ করে। যদি এখানে সি প্রোগ্রামে দেখাই, এই যে একটা স্টেপ, মনে করে এখানেও সে একই কাজ করছিলাম, যে আমাদের প্রবলেম ছিল আমরা হচ্ছে লেন্থ এবং উইডথ দিয়ে আমাদের রেক্ট্যাঙ্গেল এরিয়া বের করব। সো দেখো এখানে কি করছি, একটা ফাংশন ইউজ করছি, প্রথম স্টেপটা ইউজ করছি, তারপরে এখানে মেইন ফাংশনের মধ্যে দ্বিতীয় স্টেপটা সম্পূর্ণ করছি। তো এখানে এগুলো নিয়ে আসলে পরবর্তী কথাবার্তা হবে, জাস্ট দেখালাম যে আসলে প্রসিডিউরাল কি ধাপে ধাপে করা হয় এবং অবজেক্ট ওরিয়েন্টেড একটা সাসের মতো কোনো একটা বানায় নিয়ে তারপরে হচ্ছে প্রসিডিউরাল কি করে, প্রথম থেকে কাজ করে, মানে প্রত্যেকটা স্টেপ ওয়ান বাই ওয়ান কাজ করে। মানে ফার্স্ট কথা এইটা দেখবে, তারপরে এদিকে আসবে, তারপরে এদিকে আসবে, এভাবে। বাট দেখো এখানে কিন্তু এরকম ছিল না। এখানে কি করছে, এখানে ফার্স্টে দেখছে এটা আছে, এরকম আছে, ও আচ্ছা এখানে রেক্ট্যাঙ্গেল এর একটা ক্লাস মনে আছে, দেখি তো উপরে, হ্যাঁ আছে আছে আছে। তো তারপর এখানে বিভিন্ন কোড মোড এটি করছে, এভাবে কাজ করে। মানে যেমন 5 দিছি এবং এখানে 5 দিছি, এখানে 3 দিছি। সো 5 এর ভ্যালু কার, এটার। এবং যখন ক্লাস ইউজ করে তখন প্রথম যে আর্গুমেন্টটা থাকে, প্যারামিটার থাকে, এটাকে কাউন্ট করা হয় না। লাল যেটা, এটা কাউন্ট করা হয় না, এইটা এবং এটা। উইথ কার, উইথ এর ভ্যালু কত, 5 এবং 3, 3, এটা হচ্ছে 3। মানে এখানে তুমি এটা লিখলে, লেখার পর নতুন করে এখানে করতেছে যে এই লেন্থের ভ্যালু 5, এটার ভ্যালু এত, তারপর এখানে গেল, এখানে গেল, এখানে, এভাবে কাজ করে। মানে এটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, বাট এখানে ফার্স্ট থেকে লাস্টের দিকে যাচ্ছে। এই আর কি ডিফারেন্স বলতে পারো আর কি। এগুলো তোমাদের এখানে তেমন একটা নাই, জাস্ট একটা ধারণা আর কি, just জেনে রাখলাম। এইটাও এই মানে এরকম কিছু একটা হয় আর কি। তারপরে মেন, আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে মেন বিষয়গুলো ছিল এখানে। এটা হচ্ছে এটা যে অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে ডিফারেন্সটা কি এবং এদের মধ্যে পার্থক্যটা কি। সো ফার্স্টে যদি বলি, আমি একটা কথা বলছিলাম যে এখানে আমি দেখাইছিলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নামে একটা জিনিস দেখাইছিলাম, হয়ে গেল, হয়ে গেল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই যে। সো দেখো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু 0 আর 1 এ কথাবার্তা বলা হয় না, মানে 0 1 এ কিন্তু কোড করা হয় না, কিন্তু কোড করা হয়, কোড করা বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল সিম্বলিক বিষয়পত্র, বিষয়গুলো দিয়ে। যেমন হচ্ছে ডিআইভি যদি লিখি, ডিআইভি লিখলে ডিভিশন করে, এমইউএল লিখলে মাল্টিপ্লিকেশন করে, গুণ করে, তারপরে এডি লিখলে অ্যাডিশন করে, যোগ করে, এসইউব দিলে সাবট্রাকশন মাইনাস করে। সো এই যে কাজগুলো করে, তো ইংলিশে লিখছি, এগুলো তো কনভার্ট তো করার প্রয়োজন আছে, তাই না? কম্পিউটার তো বুঝবে না, সব ইংলিশ মিডিয়াম তো বোঝানো। সো এগুলোকে মেইনলি কনভার্ট করার জন্যই ইউজ করা হয়েছে তোমার অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার, এটা হচ্ছে অ্যাসেম্বলার কি ইউজ করা কিসের জন্য? অ্যাসেম্বলার হচ্ছে একটা অনুবাদক বা ট্রান্সলেটর। এটা কাজ কি, ট্রান্সলেট করে দেয়। কি ট্রান্সলেট করে? ওই যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোনো কোড করবে, মাল্ট ফাল্ট যেগুলো বললাম আর কি, ওইগুলাকে কি করবে ও, 0 1 এ কনভার্ট করে দেবে। এটার কাজ কি, অ্যাসেম্বলার। তারপরে হচ্ছে মনে করো ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার আর কম্পাইলার মেন হচ্ছে বোঝার বিষয়, এবং যেটা পরীক্ষায় আসে, আমাদের আসছিল আর কি। সো ওইটা যদি একটু বলি, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার মধ্যে ডিফারেন্সটা কি। তো প্রথম বিষয় হচ্ছে সি হচ্ছে কম্পাইলার। আমি যখন কালকে বলছিলাম যে বলছিলাম সি এর একটা কম্পাইলার ইউজ করছি, যার নাম হচ্ছে মিনজিডব্লিউ। সো বিষয় হচ্ছে যে সি একটা কম্পাইলার, পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার। আমি এগুলো সব কাটে দেবো, কাটে দিয়ে একটা কাজ করি, এখানে জাস্ট সিম্পল কিছু জিনিস লিখবো, প্রিন্ট। এখন একটা বিষয় আসতে পারে, আমি করতেছি সি প্রোগ্রাম, কেন পাইথন দেখানো হচ্ছে? কারণ যখন ইন্টারপ্রেটার এবং কম্পাইলার কথা আসবে, অবশ্যই দুইটাকেই নিয়ে আসতে হবে, তাইলে আমরা বুঝতে পারবো। এবং কম্পারেটিভলি সি, পাইথন ইজ ভেরি ইজি। পাইথন খুব, সি হচ্ছে সবচেয়ে কঠিন। ওকে, সো পাইথন ইউজ করে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার মানে কি, ওটা বোঝার জন্য একটা লাইন লিখতে হবে, প্রিন্ট, আর 10 দিই, ঠিক আছে? এখন যদি রান করি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো ইন্টারপ্রেটার আসলে কি। সো দেখো ফার্স্টে কি, ফার্স্ট লিখছিলাম মাহমুদুল হক শাওন, প্রিন্ট করবা, তারপর 10 প্রিন্ট করবো, তাই করছে ফার্স্টে এটা, তারপরে এটা। তার মানে ইন্টারপ্রেটার প্রত্যেকটা লাইন বাই লাইন প্রিন্ট করবে। আমি যদি কোনোভাবে ভুল করি, দেখো আমি যদি এখানে একটা, এখানে নিচে ভুল, নিচে একটা ভুল করি, প্রিন্ট লেখার পরে এখানে মনে করে একটা সিঙ্গেল কোড দিলাম না, এখানে একটা কাজ করি, আমি এখানে একটা ক্যারেক্টার লিখি, তারপরে নিচে আরেকটা লিখি হচ্ছে প্রিন্ট 11। ওকে, এখন আমি রান করি। এখন হচ্ছে মেন বিষয়, বুঝার বিষয় আর কি। লাস্টের দিকে যাইতে হবে, একদম লাস্টের দিকে। একটা জিনিস খেয়াল করো, প্রথমে মাহমুদুল হক সাউন্ড লিখছিলাম, প্রিন্ট করে দিছে, তারপর টেন্সি প্রিন্ট করে দিছে, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। তারপর আমি একটা এরর দিছি, দেখো একটা এরর দেখাচ্ছে অলরেডি, ওয়ান এরর।
এররটা এখানে, এখানে কিন্তু এরর নাই, এখানে এরর আছে, লাস্টে এররটা আছে, তাই না? এরপর রান টান করে না এরর দেখাই দিছে, এরর দেখাচ্ছে, তাই না? কিন্তু এটা কিন্তু ঠিক ছিল কোডটা। আচ্ছা এটা আসলে ঠিক ছিল কিনা আমি এটা কেটে দিই, তাহলে বুঝতে পারবো এটা ঠিক ছিল কিনা। যদি রান করি, ওয়েট করতে হবে একটু, দেখো এটা 10 11 লাইন বাই লাইন প্রিন্ট করছে, বাট আমি যখন এখানে এইটা দিছিলাম তখন কিন্তু আর নিচের এটা ভালো ছিল কিন্তু কোডটা তাও দেখাই নাই, এরর দিচ্ছে কেন দিল? ইন্টারপ্রেটার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন কোড করবে, যদি কোনো প্রকার লাইনের মধ্যে ভুল যায় এর উপর পর্যন্ত কোড রান হবে, এর নিচে তুমি যত ভালো করে লেখো, যত সুন্দর করে লেখো, যত সঠিক লেখো, এটা রান হবে না, এটা হচ্ছে ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য। আর যদি কম্পাইলার কথা চিন্তা করি, কম্পাইলারটা আসলে কিভাবে কাজ করে, কম্পাইলার দেখো বলছিলাম যে মেন বিষয় হচ্ছে এই যে মেন আছে, এই মেনের মধ্যে যা থাকবে ওইগুলো এক্সিকিউট হবে, আর এটা যা আছে এগুলো কিন্তু কল করছে, এটা কিন্তু এখানে কল করা আছে, দেখছো কল করছে। তো বিষয় হচ্ছে কম্পাইলার কিভাবে রান করবে, প্রত্যেকটা বিষয় একসাথে রান করবে। এর মধ্যে একটা যদি আচ্ছা প্রথমে রান করি, হ্যাঁ রান করি, তাইলে আসল মজাটা বোঝা যাবে। এটা রান কি হচ্ছে না, পেয়েছি, কি বলো, আসলে ঝামেলা আমরা পাচ্ছি, ঝামেলা আমরা কখনো সহজ হতে পারি, ঠিক আছে, মেবি কোনো একটা ঝামেলা আছে, ঝামেলার মধ্যে যাবো না আমরা। আমরা একটা কাজ করি, এটা রেখে দিই। আমরা জাস্ট হচ্ছে প্রিন্ট করব, কি প্রিন্ট করব, লেন্থটা প্রিন্ট করব, ঠিক আছে, লেন্থটা প্রিন্ট করি। এখন আমি রান করি, সো রান কি হয়েছে, আচ্ছা একটু টাইম নিচ্ছি, একটু টাইম লাগবে। সো 5 দেখাচ্ছে, তাই না, 5 দেখাচ্ছে, তার মানে এটা রান হয়েছে। কম্পাইলার কাজ হচ্ছে প্রত্যেকটা, মানে আমি কম্পাইলার কিভাবে কাজ করে, এই প্রত্যেকটা কোড একসাথে রান করবে, একসাথে মেশিন কোডে রূপান্তরিত করবে। ইন্টারপ্রেটার মেশিন কোডটা কিভাবে রান করতেছিল, এই কোডটা রান করবে, রান করবে মেশিন কোড রূপান্তরিত করবে, মানে 01 এ রূপান্তরিত করবে, তারপরে এই লাইন আসবে, এই লাইনটা করবে, তারপরে মেশিন কোড রূপান্তরিত হবে মানে 01 এ কনভার্ট হবে, তারপর এখানে আসবে, এখানে যখন ভুল হবে ও আর নিচে যাবে না। কম্পাইলার বিষয় হচ্ছে এই যে লাইনে তুমি যদি প্রথমটা ঠিক লেখো বাট নিচেটা যদি ভুল করো, ও সম্পূর্ণকে ভুল হিসেবে গণ্য করবে। আমি যদি একটা কাজ করি, দেখো আমি কিন্তু সব ঠিকঠাক করে লিখছি, তাই না, সব কিন্তু ঠিক করে লিখছি। আমি একটা কাজ করি এইখানে, মানে এই পর্যন্ত কিন্তু সব ঠিকঠাক আছে। আচ্ছা এই পর্যন্ত দেখি, একটা কাজ করি এখানে, কন্ট্রোল ডি, এর মধ্যে একটা কাজ করি, লেন্থের এইচটা কেটে দিই, এটা কিন্তু এরর। আমি যদি একটা রান করি, এই পর্যন্ত কিন্তু সব ঠিকঠাক ছিল, এই পর্যন্ত সব ঠিক কিন্তু ছিল। আমি যদি রান করি এটা, দেখি তো কি দেখায়, দেখো এরর দেখাই দিচ্ছে, কিন্তু আমার কথা ছিল এরর তো দেখাইছো, বাট আমার তো এগুলো রান করে দিবা না, আমি তো এই পর্যন্ত সব ঠিকঠাক লিখছিলাম, এই পর্যন্ত সব তো ঠিক করে লিখছিলাম, তাই না? তাও আমার কি হয়েছে, একটা এরর খাইছে বলে পুরো প্রোগ্রামকে নষ্ট করে দিছে। কারণ এর মেন বৈশিষ্ট্য হচ্ছে পুরো প্রোগ্রামকে প্রথমে দেখবে, তারপর পুরো প্রোগ্রামকে একসাথে মেশিন করে রূপান্তরিত করবে, যদি কোনো প্রকার ভুল যায় পুরো প্রোগ্রামটাই অফ করে দেবে। তার মানে কম্পাইলার কি করবে, পুরো প্রোগ্রামকে একসাথে রান করবে, এরর যদি খাই, মনে করো তুমি যত ভালো করে লেখো, একটা যদি এরর খায় তাহলে পুরো প্রোগ্রামকে অফ করে দেবে, বাট ইন্টারপ্রেটার ওইভাবে করে না। ইন্টারপ্রেটার যে লাইনটা ভুল গেছে তার নিচ থেকে আর প্রিন্ট করবে না, মানে কাজ করবে না, বাট উপরে যা সব ঠিকঠাক করে কাজ করবে। বাট কম্পাইলারে একটা ভুল যে কোনো জায়গায় যায়, এই মেন ফাংশনের মধ্যে যে কোনো জায়গায় ভুল যাক, পুরো প্রোগ্রাম অফ থাকবে। এই হচ্ছে মেন ডিফারেন্সটা আসলে ইন্টারপ্রেটার কি আর কম্পাইলার কি। যদি সংজ্ঞাটা বলি, যে ইন্টারপ্রেটার মেনলি কি করে, লাইন বাই লাইন কোডগুলোকে মেশিন করে রূপান্তরিত করে, আমাদের মেন উদ্দেশ্য তো মেশিন করে রূপান্তর। এখন মেশিন কোড কেন বারবার বলতেছি, কারণ হচ্ছে কম্পিউটার এগুলো বোঝে না, কম্পিউটার সব এসব লেখা টাকা বোঝে না, টেন ফেন এগুলো বোঝে না, ও বোঝে 0 আর 1। সো এগুলোকে অবশ্যই মেশিন করে রূপান্তরিত করলে মেশিন আমাদের আউটপুট দিবে। সো ওইটা আর কি, যে এগুলোকে অবশ্যই মেশিনে রূপান্তরিত করলেই তবেই আমরা এই যে এইগুলো দেখতে পাবো, এগুলো দেখতে পাবো, এই যে এখানে যে আউটপুট 15 আসতেছিল না, মানে কম্পিটিশনটা সাকসেসফুল হবে কখন, যখন মেশিন কোডটা সাকসেসফুলি রান করতে পারে, মেশিন বুঝতে পারবে, বুঝার পরে তো আউটপুটটা দিবে। এই জন্যই বারবার মেশিন কোড বলতেছি, মানে 01 বলতেছি আর কি। সো ফুল আমরা এগুলো বুঝতে পারছি। এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা এবার আমরা একটু কম্প্যারিজন দেখবো আসলে মেশিন কোড বলছি কি কারণে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্সটা আসলে কি। সো এখানে চ্যাটজিপিটিতে বলছিলাম কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স, ও
ও বলছে যে a compiler is a program that translates the entire source code of a high level programming language like C or Java into machine code. ওকে, বলতেছে যে এটা আসলে কি করে, হাই লেভেল বা লো লেভেল এটা দুইটাই হবে এখানে। একবারে বলছে হাই লেভেল, এটা বলা আসলে ঠিক হয়নি। এটা বললে হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজকে একবারে ইন্টায়ার সোর্স কোড মানে প্রত্যেকটা সবগুলো একসাথে কি করে মেশিন কোডে রূপান্তরিত করে, মানে বাইনারি কোডে রূপান্তরিত। এটা কিন্তু একটু দেখালাম। বাট ইন্টারপ্রেটার কি করে? An interpreter is a program that directly execute instruction uh, written in a high level programming language without needing a translator. Inter program মেন কথা হচ্ছে যে এটা কি করবে, এটা প্রত্যেকটা লাইন বাই লাইন করবে। দেখো এখানে লিখছে ইটস ট্রান্সলেট দ্য এন্ড এক্সিকিউট দ্য কোড লাইন বাই লাইন। এক্সিকিউটের কথা আসছে, সুন্দর একটা কথা আসছে, এক্সিকিউট করে। এক্সিকিউট করা মানে প্রত্যেকটা লাইন পড়বে, ভালো হলেই মানে যখনই ঠিক হবে সঙ্গে সঙ্গে রান করবে, তারপর দ্বিতীয় লাইন যাবে, এইভাবে কাজ করে। হ্যাঁ, সো তারপরে হচ্ছে ডিফারেন্সটা বলছে যে এখানে বলছে দ্য কম্পাইলার ট্রান্সলেট দ্য এন্টায়ার প্রোগ্রাম অ্যাট ওয়ান্স। তারপরে বলছে জেনারেটিং করে একটা এক্সিকিউশন ফাইল। আচ্ছা আমি একটা জিনিস দেখাই, একটা জিনিস খেয়াল করছো কিনা যে এখানে যখন আমরা এই ফাইলটা দিছিলাম এই ফাইলের নাম অনুসারে exe বা এক্সিকিউট নামে একটা ফাইল সৃষ্টি হয়েছে। আমরা যদি এটা কেটে দিই এবং আমাদের সি প্রোগ্রাম যদি রান করি, একবার সঙ্গে সঙ্গে এখানে খেয়াল করবা সঙ্গে সঙ্গে একটা এক্সিকিউশন ফাইল তৈরি চলে আসবে। খেয়াল করে এখানে একটা চলে আসবে। ওয়েট ওয়েট ওয়েট, রান হয় না নাকি আমাদের প্রোগ্রাম? কি এরর দিচ্ছে কোনো? আচ্ছা আমি তো একটা এরর দিছিলাম মানে এরর খাইছিলাম তাই না, এররটা সলভ করতে হবে। এখন যদি দিই তাহলে দেখবা আমাদের এক্সিকিউশন ফাইল চলে আসবে এখানে একটা। রান করছে আমি প্রোগ্রাম এবং দেখছো চলে আসছে এক্সিকিউশন ফাইল। তার মানে যখন আমরা কোনো কম্পাইলার ইউজ করি তখন এটা রান করার সঙ্গে সঙ্গে একটা এক্সিকিউশন ফাইল তৈরি হয় এবং ওই এক্সিকিউশন ফাইলটাই মেনলি বারবার আমাদের প্রোগ্রামকে রান করে। আচ্ছা, বাট আমাদের পাইথনে সে কোনো এক্সিকিউশন ফাইল টাইল নাই। ওকে, তারপরে বলছে হচ্ছে এক্সিকিউশন স্পিড। আচ্ছা এটা এক্সিকিউশন স্পিডটা যদি বলি, দেখো পাইথনে কি হয়, রান করার সঙ্গে সঙ্গে এক্সিকিউট হয়, বাট সি তে কি প্রথমবার রান করার ক্ষেত্রে এটা টাইম নেয়, বাট পরবর্তীতে যখন রান করবে খুবই দ্রুত রান হবে। বাট পাইথনে সবসময় একই, যে যখন রান করবে একটা টাইমের পরে রান হবে। এই জন্য সি প্রোগ্রামটা খুবই ফাস্ট, মানে খুবই মানে মানে প্রচন্ড ফাস্ট। এটা প্রথমবার একটু টাইম নেবে, বাট তারপরে যখন রান করবে একদম সঙ্গে সঙ্গে রান হবে। এটা হচ্ছে এক্সিকিউশন টাইম নিয়ে কথাবার্তা বলছে। তারপরে এরর হ্যান্ডলিং নিয়ে কথাবার্তা যদি বলি, এরর হ্যান্ডলিং মেনলি বলতেছে যে এররের কথা বলতেছে। যখন একটা এরর আসবে, মনে করো আমি একটা এরর দিছি, এই এররটা একসাথে শো করবে, যতগুলো এরর আছে সবগুলো একসাথে শো করবে। তুমি এতগুলো এরর খাইছো, দুইটা এরর দেখাচ্ছে। সো বাট পাইথনে কি হবে, এররটা আগে দেখাবে, আগে রান করবে, রান করার পর যেখানে এরর আছে ওইটা দেখাবে। আমরা যদি একটু পড়ি তাহলে আরো মানে ক্লিয়ার হতে পারবো যে এরর আর রিপোর্টেড আফটার দ্য এন্টায়ার প্রোগ্রাম ইজ অ্যানালাইজড। মানে বলতেছে পুরো প্রোগ্রামটা যখন অ্যানালাইজ হবে, মানে কি করবে সি কি করবে, এখান থেকে শুরু করে মনে করো আর 2 4 500 লাইন যদি থাকে পুরো লাইন করে সব পড়বে, করার পরে ও একবারে বলতে ভাই তোমার এখানে এরর আছে 100 নাম্বার লাইন এরর আছে, তোমার মনে করো যে এই 5 নাম্বার লাইন এরর আছে, 10 নাম্বার লাইন এরর আছে, এরকম একবারে বলবে। বাট ও একবারে না, তোমার এখানে এরর কিছু, এই এররটা সলভ করো, তারপর নিচে যদি কোনো এরর থাকে দেখবো না, এরকম বুঝলে? মানে এখানে এররটা সলভ করো তারপর নিচে কিছু থাকলে দেখবো, তার আগে দেখে না, এটা সলভ করো তারপরে দেখবো। আমি যদি এখানে একটা এরর দিই, লাইক মনে করো সাউন্ড আসলো না তো, আচ্ছা আমি যদি একটা এরর এখানে দিই তাহলে মনে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। আচ্ছা এখানে একটা এরর প্রিন্টের মধ্যে আমি একটা আবার একটা লিখে দেখি যে বেশি, তাহলে দেখবো এই এররটাই দেখাবে, এটা আর দেখাবে না। ওকে, যদি রান করি তাইলে ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা। সো ওয়েট আ সেকেন্ড, এখানে রান হবে টার্মিনালে। সো এইটার কথাই বলতেছে যে এইটা ইজ নট ডিফাইন্ড। যদি আমরা একটু কাজ করি, একটা কাজ করি, দেখো এইটার কথা বলতেছে যে এই যে 3 নাম্বার লাইনের এই যে এনটিটি কি এটা লেখছে না, এটা আসলে ডিফাইন না, এটা বুঝতেছে না কি, এটার কথাই বলতেছে। বাট এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। যদি এটা কেটে দিই দেখবা, যদি কেটে দিই এটা তাইলে দেখবা লেখা, তারপর তাইলে দেখবা এটার কথা বলবে। আচ্ছা ওয়েট আ সেকেন্ড, তখন দেখতেছি এটার কথা বলতেছে যে এটা আমি বুঝতেছি না কি এটা। মেন কথা হচ্ছে যে আগে যদি একটা এরর খায়, এই এররটা সলভ করা না পর্যন্ত নতুন কোনো এরর আসলে ওইগুলো নিয়ে কথাবার্তা বলবে না। বাট সি প্রোগ্রাম একবারে বলবে ভাই তোমার এখানে এখানে এরর সব সলভ করো একসাথে। আর পাইথন বলবে না তুমি একটা একটা করে সলভ করো, এটা সলভ করো, তারপর আবার এটা খালি এটা সলভ করো, এরকম। ওকে, আচ্ছা তারপর আর কি আছে, আউটপুটের কথা বলছে যে আউটপুটটাও তোমার একবারে দেখাবে। মানে এইটার এরর খাওয়ার সিস্টেমটা, আউটপুট দেওয়ার সিস্টেমটা একই। মানে তোমার সব যদি ঠিক থাকে একবার আউটপুট দিবে, আর পাইথনে যদি সব যদি ঠিক থাকে
একবার আউটপুট দিবে না, লাইন বাই লাইন আউটপুট দিবে, এটা আর কি। তারপরে আচ্ছা মেমোরিটাও এর আগে বলছিলাম, মেমোরিটা হচ্ছে একই সিস্টেম, যে ফার্স্ট টাইম যা মেমোরি দরকার না এ নিয়ে নেয়, প্রথমবার নিয়ে নেয়, তারপরে বার কি দ্রুত কাজ করে। আর পাইথন পুরো মেমোরি প্রত্যেকবার নেয়। বাট ও এই যে একটা ফাইল তৈরি আছে না, এই ফাইলটা বারবার এক্সিকিউশন করে এবং যা নেওয়ার একবারই নেয়, তারপরে বারবার রান করে। আচ্ছা এখন এক্সাম্পল দিছে যে কম্পাইলার হচ্ছে মেইনলি সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো হচ্ছে কি কম্পাইলার ইউজ করে, যেমন দেখালাম মিনজিটো বলে একটা কম্পাইলার। আর পাইথন এসব কম্পাইলার লাগে না, এমনি রান করতে পারে, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, রুবি, পিএসপি এগুলো। আচ্ছা, তো এগুলা মেইনলি ছিল হচ্ছে তোমার কি বলে কম্পাইলার ইন্টারপ্রেটার, এটাকে মেইনলি ট্রান্সলেটর প্রোগ্রামের মধ্যে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মানে খুবই কোশ্চেন আসে এগুলো নিয়ে। আচ্ছা লাস্টে আমরা একটা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো, সেটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে। সো অ্যালগরিদম কি? অ্যালগরিদম হচ্ছে কোনো একটা প্রবলেম সলভের একটা চিত্রভিত্তিক রূপ। চিত্রভিত্তিক না, মানে কোনো একটা প্রবলেম সলভের কি বলে কোনো একটা সমস্যার সমাধানের যুক্তিযুক্ত এবং পর্যায়ক্রমিক ধারা, মানে একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় ওইটা। যেমন মনে করো এখানে লেখা আছে যে কি দিছে, এখানে দেখি তো, লেট কনসিডার আ সিম্পল অ্যালগরিদম টু ফাইন্ড দ্য লার্জেস্ট, আচ্ছা বলতেছে একটা লিস্টের মধ্যে থেকে লার্জেস্ট নাম্বার বের করা। আচ্ছা এটা আসছে মনে হয় আমার কাছে আরেকটা রাখছিলাম, দেখি এখানে। এইটা দেখি, এটা কি, এটা মনে করো যে এটা বইতে আছে যে তিনটা সংখ্যা, মনে করো যে তোমার তিনটা সংখ্যার মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যাটা তুমি বের করে নেবে। তো এর যদি অ্যালগরিদমের কথা বলি তাহলে কি হবে, ফার্স্টে কারেন্ট চলে যাওয়ার কারণে আসলে দেখাতে পারতেছি না, বাট আমি যদি মুখেই বলি যে আসলে কেমন কি হয়। এখানে কি আছে নাকি দেখো, এখানে আসলে নাই। আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে চ্যাট জিপিটি চলে যাই। তো মনে করো কেমন কি হবে, যে প্রথমে তুমি স্টার্ট করবে অ্যালগরিদম লেখার নিয়ম, ফার্স্ট স্টার্ট, তারপরে কি করবা, যেহেতু তুমি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে থেকে, আমি এখান থেকে বলি তিনটা সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা বের করবা, এই জন্য তিনটা চলক নিতে হবে। চলককে ইংলিশে বলে ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবল নিতে হবে। তুমি নিলা তিনটা ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড, আচ্ছা রাখলাম। এখন বিষয় হচ্ছে তুমি কম্পেয়ার করবা যে এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড় কিনা, প্রথম কন্ডিশন। আচ্ছা যখন আমরা স্টার্ট নিই তখন এটাকে ফ্লোচার্টের ভাষায় বলে। সো ফ্লোচার্ট কি, ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপ। অ্যালগরিদম লেখা হচ্ছে মানে কিভাবে লেখে, যে বাংলায় বলি বা ইংলিশে বলি, আমরা যেভাবে লিখি আর কি, আর্টিকেল লিখি বা পুরো টাইপের জিনিসপত্র লিখি, লিস্ট লিখি ওই টাইপের, বাট ফ্লোচার্ট হচ্ছে এরকম একটা চিত্রভিত্তিক রূপ। এটা একটা ফ্লোচার্ট। কার ফ্লোচার্ট? তিনটা সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা বের করা ফ্লোচার্ট। এবার কিভাবে কাজ করবে? তো ফ্লোচার্টের মধ্যে ওভাল চিহ্ন ব্যবহার করা হয়, ওভাল সিম্বল, যেটাকে বলা হয় উপবৃত্তাকার চিহ্নটা ইউজ করা হয়, এটা দিয়ে মেনলি স্টার্ট এবং এন্ড হয়, দেখো দুইটা সেম। তারপর হচ্ছে আমরা ইউজ করি সামুদ্রিক। সামুদ্রিকের মধ্যে কি করা হয়, এটা মেনলি কি করে ইনপুট নেয়, ইনপুট নেয় এবং প্রিন্টের কাজ করা হয়, দেখো এখানে প্রিন্ট করছে, এখানে প্রিন্ট করছে, এখানে প্রিন্ট করছে এবং ইনপুট নিছে, তিনটার কাজ সেম, তিনটার সাইন একই টাইপের, এটাকে বলা হয় ডায়মন্ড সাইন। সো আর এটা এই তিনটাকে বলা হয় ফ্লো। ফ্লো কোন দিকে যাচ্ছে, স্টার্ট হলো, তারপর তিনটে সংখ্যা, যেহেতু যেহেতু স্টার্ট করে ফেললাম, স্টার্ট করা মানে এই যে স্টার্ট করলাম, এই কোডের মধ্যে চলে আসলাম, চলে আসা শেষ। তারপর কাজ কি, তিনটা হচ্ছে আমরা নিব হচ্ছে কি নিব, তিনটা চলক নিব বা ভ্যারিয়েবল নিব যার মান পরিবর্তনশীল। সো এক্স এর ভ্যালু নিলাম হচ্ছে, আমি শীট দেখাচ্ছি, পাইথন দেখাচ্ছি। আর যখন কারণ পাইথনে বোঝাটা সহজ হবে, বাট সি প্রোগ্রামে যখন কমপ্লে আই মিন কি বলে এটাকে, যখন একটা বেসিক ধারণা পাবো তখন আমরা সি প্রোগ্রামে দেখবো। সো এক্স নামে একটা ভ্যারিয়েবল দিলাম যার মান নিলাম 10, ওয়াই নামে একটা ভ্যারিয়েবল দিলাম যার মান হচ্ছে 20, এবং জেড নামে একটা নিলাম, জেড এর ভ্যালু দিলাম হচ্ছে 30, 30 দেখা যাচ্ছে না কিছু আর কি। ওকে, সো তারপরে আমি বললাম যে এখন কন্ডিশন চেক হবে। তো আমি দেখতে চাচ্ছি যে এক্স এর ভ্যালু কি ওয়াই থেকে বড় কিনা। এক্স এর ভ্যালু যদি ওয়াই থেকে বড় হয় তাহলে এদিকে যাবে, এইদিকে যাবে, বাট যদি এক্স এর ভ্যালু ওয়াই থেকে ছোট হয় তাহলে এই সাইডে আসবে। ওকে, সো এটুকু আমরা একটু করি, একটা ফর লুপের মাধ্যমে করবো, এটা বোঝার দরকার নেই, জাস্ট আমরা জাস্ট দেখে, আচ্ছা ফর লুপ না, আমরা আমরা ইফ এলস দিয়ে করবো, ইফ এলস, ইফ এক্স, ইফ এক্স যদি বড় হয় কার থেকে, এক্স যদি বড় হয় ওয়াই থেকে, এক্স যদি বড় হয় ওয়াই থেকে, তাহলে কি করবো, দেখি আমরা কি করবো তাইলে। এক্স যদি হয় ওয়াই থেকে বড় তাইলে আমরা কাজ করবো এইটা, আমরা এখন ধরে নিচ্ছি যে এক্স ওয়াই থেকে বড়, তার মানে আমাদের কাজ হবে এইটা। কি কাজ হবে, এখন চেক করবো যে আচ্ছা এক্স ওয়াই থেকে বড়, তার মানে এখন যদি এক্স যদি জেড এর চেয়ে বড় হয় তাইলে আমরা ডিসিশন নিতে পারতেছি আসলে এক্স সবার থেকে বড়। তাহলে আমরা এই কাজটা করে ফেলি যে এক্স, ইফ এক্স, এক্স গ্রেটার দেন, এটা এক লাইনে করা যায়, এক্স গ্রেটার দেন
shared। যদি তাই হয় তাহলে আমরা কি করব, প্রিন্ট করে দেব। প্রিন্ট করে দেব যে দেখো আমি এখানে কি করছিলাম, যা যা করছি তাই তাই করবো। যদি এই কাজটা হয়, তিনটা ভ্যারিয়েবল দিলাম, যদি x যদি বড় হয় তাহলে এদিকে আসবো, আসলাম। এখন বলছি x কি z এর চেয়ে বড়, যদি বড় হয় তাহলে কি করবো, yes যদি হয় তাহলে প্রিন্ট করে দেবো x এর মান। তাহলে প্রিন্ট করে দিলাম হচ্ছে যে, দেখা যাচ্ছে না আসলে, কারেন্ট নাই, x এর মানটা প্রিন্ট করে দিলাম। ওকে, আচ্ছা গেল। এখন বিষয় হচ্ছে যদি, এখন বিষয় কি, এখন বিষয় হচ্ছে যে x এর ভ্যালু যদি y থেকে বড় না হতো, যদি বড় না হতো তাহলে কি হতো। So, আমরা যদি এই কাজটা করে ফেলি যে else if x less than y, তার মানে বিষয়টা কি হলো, তার মানে y কিন্তু x এর চেয়ে বড়, এই মুখটা যার দিকে থাকবে সে তাকে বলা হয় বড়। So, আচ্ছা, আমরা চেক করলাম যে y টা আসলে x এর চেয়ে বড়, যদি বড় হয় তাহলে কি হবে, বড় কিন্তু হয়ে গেছে এখন, তার মানে y টা এখন ধরতেছি যে y x এর থেকে বড়। এখন আরেকটা জিনিস চেক করতে হবে, চেকটা কি হবে যে if হচ্ছে যদি y কার থেকে বড় হয়, y যদি বড় হয় হচ্ছে z এর থেকেও, তাইলে কি করব, প্রিন্ট করব হচ্ছে, প্রিন্ট করব কি y কে প্রিন্ট করে দেব। আচ্ছা, এখন দেখো, এখন বিষয় হচ্ছে যদি, যদি দেখা যায় যে x y এর থেকে বড়, প্রথমবারে বড়, যে x ধরলাম, x আসলে x এর মানটা y এর থেকে বড়, বড় হলো, এই জায়গায় আসলাম, কিন্তু দেখা গেল যে x এর মানটা z এর থেকে বড় না, মানে x এর মানটা z এর থেকে বড় না, যদি না হয় তাহলে এই সাইডে যাবো, যে কি করবো, প্রিন্ট করবো z কে প্রিন্ট করবো। কারণ দেখো x যদি y এর থেকে বড় হয়, x হচ্ছে y এর থেকে বড়, তার মানে y এর মান ছোট। এখান থেকে যদি আমরা চিন্তা করি, x এর মান এইভাবে কল্পনা করি, যেভাবে ওইখানে আছে ওইভাবে কল্পনা করি, ঠিক আছে। x এর মান 9 দিলাম, চিন্তা করলাম এভাবে যে x এর মানটা y এর থেকে কিন্তু বড়, ঠিক আছে। এখন যদি z এর মানটা x এর থেকে বড় হয়, তাই না, যদি বড় হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু এর থেকেও বড় হচ্ছে, তাহলে কিন্তু আমার কোনো কন্ডিশনের দরকার নাই, তখন আমরা অটোমেটিক্যালি বলতে পারতেছি যে else 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 হচ্ছে প্রিন্ট করবা কি, প্রিন্ট হচ্ছে z। এটা মনে হয় একটু বোঝা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, আমরা আরেকবার বলবো, কোনো প্রবলেম নাই। প্রথম বিষয় হচ্ছে যদি, যদি x যদি y এর থেকে বড় হয়, যদি বড় হয়, ঠিক আছে, তার মানে x এর ভ্যালু, x এখন বড়, x এখন সবার থেকে বড়, চিন্তা করলাম y এর থেকে বড় আর কি। এখানে এসে বললাম যে x কি z এর চেয়ে বড়, বললাম না না, x আসলে z এর চেয়ে বড় না, যদি না হয় তাহলে এই সাইডে আসবে, কি প্রিন্ট করবে, z প্রিন্ট করবে। কেন প্রিন্ট করবে, কারণ z হচ্ছে x এর থেকে বড় হয়েছে, আবার x এখানে বললাম x আবার হচ্ছে y এর থেকে বড় হয়েছে, তার মানে z তাহলে সবার থেকে বড় হচ্ছে, তাই না। সো এটা, এখানেও কিন্তু সেম কথা হয়েছে যে প্রথমে, প্রথমে দেখলাম যে x কি y এর থেকে বড়, যদি না হয় তাহলে এই সাইডে আসলাম, তার মানে কি x এর দিকে ছিল মুখটা, কিন্তু বলতেছে না না না, y আসলে বড়, y যদি বড় হয় তাহলে এই সাইডে আসবে, x যদি বড় হয় তাহলে এই সাইডে, যদি x ছোট হয় তাহলে এই সাইডে, ছোট মানে কি y বড় হয়, y বড় হয়েছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে y x এর থেকে বড় হলো এইখানে, এখন আমি চেক করতেছি y কি z এর থেকে বড় নাকি, যদি না হয়, মানে z যদি বড় হয় তাহলে কি হবে, আমরা z কে প্রিন্ট করবো, z বড়, বাট যদি y বড় হয় তার মানে কি, y z এর থেকে বড় হলে x এর থেকে বড় হবে, তার মানে কি আউটপুট y, y হচ্ছে সবচেয়ে বড় হবে। যদি আমরা রান করি, এখানে সবচেয়ে বড় কেটা, সবচেয়ে বড় হচ্ছে z, যদি আমরা রান করি তাহলে z এর ভ্যালুটা প্রিন্ট করে দেবে, আশা করা যায়। হোপফুলি ওয়েট করি একটু। আচ্ছা, আমরা প্রিন্ট করছি। ঠিক আছে। আবার কি এটা, আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এভাবে না করে জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলছিলাম, আমরা যদি এভাবে করি কাজটা, if
একবার এক লাইনে যদি করি তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স গ্রেটার দেন জেড, তাহলে দেখে যাচ্ছে, তাহলে প্রিন্ট করব হচ্ছে x is largest. ওকে, জাস্ট এটাকে একটু কন্ট্রোল টি করে দিই। এখানে ইউজ করেছে এলস ইফ, এখানে ইউজ করবো হচ্ছে এলস ইফ, এলস এটা কেটে দিই। এখন আমরা বলবো হচ্ছে যদি y x এর থেকে বড় হয়, এবং এখান থেকে সবচেয়ে বোঝা সহজ হবে আশা করা যায়, এবং এটা হচ্ছে y, y যদি বড় হয় কার থেকে, z এর থেকে, তাহলে প্রিন্ট করবো হচ্ছে y হচ্ছে বিগেস্ট। যদি কোনো কিছু না হয় তাহলে তো অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে z হচ্ছে সবচেয়ে বড় হবে। x যদি বড় না হয়, z যদি y যদি বড় না হয়, তাহলে অবশ্যই z হবে বড়। তাহলে প্রিন্ট করব z is largest মানে ভুল গেছিলাম। আচ্ছা যাক, ভুল গেলে প্রবলেম নাই, কোনো বিষয় না। দেখো z is largest, দেখছো কেন? কারণ z এর ভ্যালু সবচেয়ে বেশি। যদি আমরা একটা কাজ করি, এখানে z এর ভ্যালুটা কমায় 3 দিয়ে দিই, তাহলে প্রিন্ট করবে x is largest, তার মানে বোঝা গেল বিষয়গুলো কোড করে দেখলাম, এবং এই কোডটা ইউজ করা যায়, যদিও এটা পাইথনের, সো আমরা ওইখানেও করব, কোনো প্রবলেম নেই। তো এটা ছিল ফ্লো চার্ট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, and hopefully we'll continue the video until the full uh, topic is complete. Bye bye.